তো নগেন্দ্র রায় ওনার কতটা শিক্ষাগত যোগ্যতা আছে সুভাষচন্দ্র বোসকে ব্যাখ্যা করতে সেটি আমার জানা নেই, কিন্তু যেভাবে উনি মন্তব্য করেছেন, শুধু নেতাজি নয়, আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উনি যেভাবে অসম্মান করেছেন, সুভাষচন্দ্র বোসের যারা অনুগামী প্রেমী তাদের দাবি যে এই দুজন নেতাকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, রাজ্যসভার সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং গ্রেফতার করা উচিত, আইন ব্যবস্থা নেওয়া উচিত। উনি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছেন। সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, ভারতবর্ষের মানুষ ওনাকেই প্রধানমন্ত্রী দেখতে চাইতেন, এবং উনি যদি ভারতবর্ষে ফিরে আসতেন ভারতবর্ষ দুখণ্ডিত হতো না। আমাদের বাংলার কি দুরবস্থা হয়ে গেল, এবং যে হিন্দুরা ওপার বাংলায় রয়ে গেল, যাদের হত্যা করা হলো, তাহলে এই সব সাম্প্রদায়িক নেতা যারা বাংলাকে বিভক্ত করেছে তারা কি ওই হিন্দুদের রক্ষা করতে পারলো? শ্যামাপ্রসাদ মুখার্জি তো বেড়াতে চলে গেলেন কাশ্মীরে, ওনার তো দায়িত্ব ছিল, উচিত ছিল এই ওপার বাংলায় গিয়ে এনাদের রক্ষা করতে, ওনার কি সেই সাহস ছিল? তো যাই হোক, এইসব তো হয়ে গেছে, কিন্তু দেখুন আজকে বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এই ধর্মকে নিয়ে রাজনীতি, এটি যদি চলে, বাংলা, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে, বিভিন্ন রাজ্য আলাদা আলাদা রাষ্ট্র হতে চলেছে। তাই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শ আজকের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে সেই আদর্শে, যাতে তারা ভারতবর্ষকে রক্ষা করে। তাহলে এই যে সরকার বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, যেটি নরেন্দ্র মোদীজি যে দিশা দেখিয়েছিল, কই সব রাষ্ট্রীয় দল, কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার সবই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে কোনো সরকারের ওপর আজকের যুব সমাজ ভরসা করে উঠতে পারছে না। তাহলে তারা নতুন করে একটি পার্টি গঠন করতে চায় যেটি এই সবের বিরুদ্ধে লড়াই করবে। রাইট টু এডুকেশন, সুভাষচন্দ্র বলেছেন যে স্বাধীনতার পর ইলিটারেসি অ্যান্ড ডিজিজ সবচেয়ে বড় সমস্যা হবে, এখনো তো তাই। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন রেসলেস নিউজ। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কের নতুন দানা বেঁধেছে। বিতর্কের কেন্দ্রটা শুরু করেছে শাসক দল বিজেপি। সম্প্রতি সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে বলেছেন তিনি ভারত স্বাধীন করার জন্য কোনো আন্দোলনই করেননি, যে আজাদ হিন্দ ফৌজ নেতাজি তৈরি করেছিলেন তার নাকি তিনি অপব্যবহার করেছিলেন। এমন মন্তব্য করার জন্য রাজ্য সরকার তার বঙ্গবিভূষণ উপাধি কেড়ে নেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, উপাধি কেড়ে নিলেই কি নেতাজির নামে তিনি যে অপবাদ দিল সেটা কি শেষ হবে? তো এই বিতর্কের মাঝে আমরা আজকে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রপৌত্র চন্দ্র কুমার বোসের কাছে। নমস্কার। চন্দ্র কুমার বোসকে আমাদের রেসলেস নিউজে স্বাগত। তার কাছেই আমরা স্পষ্ট জানতে চাইব, এই যে অনন্ত মহারাজের মতন একজন মানুষ, বিজেপির সাংসদ, না জেনে বুঝে বা জেনে বুঝে নেতাজিকে নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য কেন করতে চাইছেন? তার পিছনে কি রাজনীতি থাকতে পারে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় স্তরে স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান ছিল সেটি তো বিশ্বে যারাই তাদের নিজস্ব রাষ্ট্রের জন্য স্বাধীনতার লড়াই করেছেন তারাও সুভাষচন্দ্র বোসের কাছে অনুপ্রেরণা পেয়েছিলেন, এবং ওনাকে দক্ষিণ পূর্ব এশিয়াতে হিরো অফ এশিয়া বলে মান্যতা দেওয়া হয়েছিল। তাই সুভাষচন্দ্র বোসকে যদি ব্যাখ্যা করতে হয় ওনার ভাবমূর্তি, উনি কিভাবে কি কঠিন যাত্রায় উনি বেরিয়েছিলেন, সেই ঐতিহাসিক দিন হচ্ছে 17ই জানুয়ারি 1941 সালে, সেটি আমরা অনেকেই জানি, কারণ আমরা একটু চর্চা করেছি, গবেষণা করেছি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আমরা একটু লেখাপড়া করেছি। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা শুরু হয়েছিল আমার মতে 1857 সালে, সেই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে মঙ্গল পাণ্ডের আন্দোলন। তারপর বহু মানুষ প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছিল, শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরো অনেকে যাদের নামও আমরা
সেভাবে জানি না। এর সাথে সাথে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল। কিন্তু ভারতবর্ষের শেষ লড়াই, ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। এটি আমার কথা নয়, এটি লর্ড ক্লেমেন্ট অ্যাটলি, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন 1947 সালে, তিনি এই কলকাতা শহরেই এসেছিলেন 1956 এর কথা, এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষ ছেড়ে দ্রুত বেগে চলে যেতে হয়, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং সুভাষচন্দ্র বোসের জন্য। কেন পুরো ব্রিটিশ সৈন্যদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছিল। তারপর আমার পিতা অমিয়নাথ বোস, ওনার সৌভাগ্য হয়েছিল ভারতবর্ষের যিনি শেষ ভাইসরয় ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন, ওনার সাথে সাক্ষাৎ করা 1976 এর কথা। ইংল্যান্ডে উনি সাক্ষাৎ করেছিলেন। উনি একটি প্রশ্ন করেছিলেন মাউন্টব্যাটেনকে, হোয়াট মেড ইউ লিভ ইন্ডিয়া? কারণ জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ব্রিটিশদের জয় হয়েছিল, অ্যালাইড পাওয়ার্সদের তো জয় হয়েছিল, তাহলে তারা ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন কেন? তো লর্ড মাউন্টব্যাটেন অসুস্থ ছিলেন, কিন্তু উনি সজাগ ছিলেন। আপনারা জানেন মাউন্টব্যাটেনকে হত্যা করা হয় একটি আইআরএ বম ব্লাস্টে। উনি 1979 সালে ওনাকে হত্যা করা হয়েছিল, উনি মারা যান। তো 76-এ উনি যেটি বলেছেন আমার পিতাকে, we had to leave India because of your uncle Subhash Bose and his Indian National Army. তো আর কোনো তথ্যর প্রয়োজন নেই। তো এই সব ব্যক্তিত্ব যারা সুভাষচন্দ্র বোসের ইতিহাস না জেনে নেতাজির এই জাইগ্যান্টিক যে পার্সোনালিটি, একে ব্যাখ্যা করার সেই শিক্ষাগত যোগ্যতা কি এনাদের আছে, নাকি এটি কোনো রাজনৈতিক প্রণোদিত কোনো ব্যাখ্যা উনি করছেন? ভারতীয় জনতা পার্টি বহু নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে খুবই সম্মান জানিয়েছেন। ভারতবর্ষের বিজেপির সবচেয়ে বড় নেতা আমার মতে অটল বিহারী বাজপেয়ী, তিনি নেতাজিকে খুবই শ্রদ্ধা করতেন, এবং আমি ওনার একটি সভায় উপস্থিত ছিলাম, এটা 1997 এর কথা। তিনি তখন অপোজিশন লিডার। লাল কেল্লায় একটি কার্যক্রম হয়েছিল, সেখানে কি অসাধারণ বক্তব্য অটল বিহারী বাজপেয়ী রেখেছিলেন সুভাষচন্দ্র বোসের বিষয়ে। তেমন নরেন্দ্র মোদীজি বর্তমান প্রধানমন্ত্রীও খুবই সম্মান জানিয়েছেন। নেতাজির একটি প্রকাণ্ড মূর্তি উনি স্থাপিত করেছেন ইন্ডিয়া গেটের সামনে, একটি সংগ্রহশালাও করেছেন লাল কেল্লার মধ্যে। কিন্তু হ্যাঁ, নেতাজির আদর্শকে হয়তো সেইভাবে উনি মান্যতা দেননি। সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে ঐক্যবদ্ধ করে সুভাষচন্দ্র বোস ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হয়তো সেইভাবে ওনারা কার্যকরী করতে পারেননি ওনাদের দলে। কিন্তু এই যে মহারাজ, যে অনন্ত মহারাজ, তিনি প্রথমত আমাদের তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তে আবার মহারাজ কি আমি জানি না। ওনার নাম আমার মনে হয় নগেন্দ্র রায়। নগেন্দ্র রায়। তো নগেন্দ্র রায় ওনার কতটা শিক্ষাগত যোগ্যতা আছে সুভাষচন্দ্র বোসকে ব্যাখ্যা করতে, সেটি আমার জানা নেই। কিন্তু যেভাবে উনি মন্তব্য করেছেন, শুধু নেতাজি নয়, আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উনি যেভাবে অসম্মান করেছেন। জানেন আজাদ হিন্দ ফৌজে 60,000 সৈন্য ছিল, তার মধ্যে 26,000 প্রাণ বিসর্জন দিয়েছিল আমাদের স্বাধীনতার জন্য, 44%। নেতাজি একটাই কথা ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। একেবারে একেবারে লাইনের জন্য মানুষ ছুটে এসেছিল, একেবারে এসেছিল। তো দেখুন, এর শাস্তি হওয়া উচিত। আমার খুব ভালো লেগেছিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একটি বার্তা দিয়েছিলেন যে যারাই নেতাজিকে অসম্মান করবে, সে যেই পদেই থাকুক, সে মন্ত্রী হোক, সাংসদ হোক, বা এ হোক, এমএলএ হোক, তাদের গ্রেফতার করা হবে। কিন্তু এখনো তো এই মহারাজ তিনি ঘুরে বেড়াচ্ছেন, ওনাকে তো গ্রেফতার করা হয়নি। উনি পুলিশকে আদেশও দিয়েছেন, পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি সেটি কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চায়। এবং শুধু এই অনন্ত মহারাজ নয়, এই নগেন্দ্র রায় নয়, এখানে যিনি এখন এই রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো একটু লেখাপড়া করেছেন আমার যা জানা ছিল। তিনিও এখন রাজনৈতিক ফায়দা বা রাজনীতি একটা বিশ্লেষণ পাল্টাবার, ইতিহাস বদলাবার একটি প্রচেষ্টা উনি নিচ্ছেন। এটি খুবই মানে দুর্ভাগ্যজনক আমি বলবো। মানে বিশেষ করে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি থেকেই মন্তব্যগুলো উঠে আসছে
সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে আমি এরকম হয়তো শুনতে পাচ্ছি না। আর বিশেষ করে যখন এই 15 আগস্টের সময় আপনি একজন পদে আছে শ্রমিক বাবু, তিনি মন্তব্য করছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডা, মানে আপনি নেতাজি সরাসরি গুন্ডা বলছেন। আবার এই অনন্ত মহারাজ একজন সাংসদ হয়ে বলছেন নেতাজি নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। তো অবশ্যই একটা কোনো রাজনীতি আছে। নিশ্চয়ই আছে। কেন, বিজেপিতে তো আমিও ছিলাম। বিজেপিতে কেন্দ্রীয় নেতৃত্বর আদেশ ছাড়া এই পশ্চিমবাংলায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো অধিকারই নেই, তাদের কোনো পাওয়ারও নেই, কিছু করার নেই। তো ওপর মহল থেকে যদি না বলা হয় তাহলে কিন্তু এদের এখানে, আমি এদের সম্মান রেখেই বলছি, যে এদের কোনো সেই ক্ষমতা নেই যে সুভাষচন্দ্র বোসের মতো একজন ব্যক্তিত্বকে এইভাবে অসম্মান করা। খুবই আশ্চর্য আমার লাগছে। তাই আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে আপনি তো সুভাষচন্দ্র বোসকে যথাযথ সম্মান দিয়েছেন, ওনার মূর্তি করেছেন, তারপর লাল কেল্লায় গিয়ে 21শে অক্টোবর 2018 সালে আমরাও পরিবার থেকে উপস্থিত ছিলাম। আপনি তিরঙ্গা ঝান্ডা, যেটা নেতাজির আদেশ, আপনি পালন করেছেন। নেতাজি কি বলেছিলেন আজাদ হিন্দ ফৌজকে, চলো দিল্লি, আর দিল্লিতে গিয়ে পতাকা উত্তোলন করব আমরা লাল কেল্লায়, রেড ফোর্টে। তো সেটি তো সেই সময় করা যায়নি, সম্ভব হয়নি। তাই সেই আদেশ, নেতাজির আদেশ পালন করেছে নরেন্দ্র মোদী 21শে অক্টোবর 2018 সালে। তাহলে উনি এত সম্মান যখন উনি দিয়েছেন, ওনার কিছু দলের নেতারা এইভাবে কি করে নেতাজিকে অসম্মান করে? আমার যা দাবি, পশ্চিমবাংলার মানুষের দাবি, ভারতবর্ষের সুভাষচন্দ্র বোসের যারা অনুগামী প্রেমী, তাদের দাবি যে এই দুজন নেতাকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, রাজ্যসভার সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং গ্রেফতার করা উচিত, আইন ব্যবস্থা নেওয়া উচিত। এই যে আপনারা বলছেন দীর্ঘদিন বিজেপিতেও ছিলেন, দিল্লিতেও গেছিলেন, একটা ঘটনা, আপনার পরিবার 2015 সালের 14 অক্টোবর গোপন ফাইল খোলার জন্য দিল্লিতে গেছিলেন, কিন্তু 2016 পর্যন্ত এর কোনো কিছু হলো না। মানে কিছু ফাইল তো ওপেন হয়েছে আমরা, কিন্তু পুরোপুরি বিতর্কিক অবসান হলো, বাকি ফাইলগুলো এখন ওপেন হয়নি। তার জন্য আপনাকে দাবি জানাচ্ছেন? দেখুন, এখানে আমার একটু অন্যরকম এই মন্তব্য আমি করতে চাই। নরেন্দ্র মোদীজি একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে উনি এই কাজটি করেছেন। ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজির পক্ষ থেকে আমরা এই দাবি করেছিলাম, পরিবারেরও পক্ষ থেকে করা হয়েছিল, এবং নেতাজি গবেষক অনেকে যারা নেতাজিকে নিয়ে গবেষণা করেছেন তারাও এই দাবি করেছিল যে বহু গোপনীয় নথি বহু বছর ধরে কেন যে গোপনীয় রাখা হয়েছে আমার জানা নেই। সেই সব নথি প্রকাশিত করার একটি দাবি, ডিক্লাসিফিকেশন অফ নেতাজি পেপার্স করার জন্য আমরা নরেন্দ্র মোদীজিকে দাবি করেছিলাম। উনি কিন্তু এটি করেছেন, উনি কথা রেখেছেন। আমরা যখন ওনার বাসভবনে গেছিলাম, ওনার সাথে আমার, নরেন্দ্র মোদীজির সাথে আমার আলাপ হচ্ছে 2013 সালে, যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এইখানে একটি চেম্বার অফ কমার্সের একটি কার্যক্রম ছিল, উনি এসেছিলেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম। তো ওখানে আমার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং আমি এই দাবি করি যে আপনি এটাই কেন্দ্রীয় সরকারের সাথে আপনি প্রচেষ্টা নিন, নেতাজির ফাইল সংক্রান্ত বিষয়ে যদি প্রকাশিত করা যায়। উনি বলেছিলেন আমি চেষ্টা করব। তারপর তো উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন 2014-এ। আবার আমি ওনাকে জানালাম যে আপনি তো বলেছিলেন সাহায্য করবেন, এখন আপনিই তো প্রধানমন্ত্রী, আপনি এগুলো একটু নিয়ে দেখুন। উনি বললেন, আমাকে একটা দায়িত্ব দিলেন যে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে আমার বাসভবনে চায়ে পে চর্চায় আসুন। তা আমি 35 জন বোস পরিবারের সদস্যদের নিয়ে আমি গেছিলাম। সেখানে উনি ঘোষণা করলেন 14ই অক্টোবর, আপনি বললেন 2015 সালে। তা আমি বললাম, উনি সেখানে বললেন হ্যাঁ আমি ফাইল ডিক্লাসিফাই করব, প্রকাশিত করব। এবং উনি কথা রেখেছেন। 23শে জানুয়ারি 2016 থেকে সেপ্টেম্বর 2017 পর্যন্ত প্রায় 400 ফাইল উনি প্রকাশিত করলেন, এবং উনি একটি বার্তাও দিয়েছেন যে সমস্ত ফাইল প্রকাশিত হয়েছে। এবং মিনিস্টার অফ স্টেট অফ হোম অ্যাফেয়ার্স কেন্দ্রীয় সরকারের, তিনি সংসদে দাঁড়িয়ে 2017 সালে সেপ্টেম্বর মাসে সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটা আপনি রাজ্যসভার যদি মিনিটসে দেখেন আপনি পাবেন, উনি জানিয়েছেন যে আমরা সমস্ত ফাইল প্রকাশিত করেছি এবং ন্যাশনাল আর্কাইভসে এটি রাখা আছে এবং একটি ওয়েবসাইটেও দেয়া আছে, মানে যেমন একটা পাবলিক চাইলে ফাইল দেখতে পারে, পাবলিক ডোমেনেই রয়েছে। তো আমরা ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজির পক্ষ থেকে একটি কমিটি গঠন করেছিলাম, আমরা সমস্ত ফাইল স্ক্রুটিনি করেছি। 2016-র পূর্বে আমিও বিশ্বাস করতাম না যে নেতাজির মৃত্যু ঘটেছিল এই বিমান দুর্ঘটনায়।
1945 সালে 18 আগস্ট বিমান দুর্ঘটনা। একেবারে। কিন্তু যখন আমরা এই সমস্ত ফাইল যেটি নরেন্দ্র মোদীজি প্রকাশিত করলেন, এই ফাইল দেখার পরে আমরা যে জিনিস লক্ষ্য করলাম যে তথ্য উঠে এলো, আমরা সংগ্রহ করলাম যে তথ্য, 11টি নিয়ে 12টি এনকোয়ারি হয়েছিল। আমরা 3টি এনকোয়ারি কমিশনের কথা বলি। প্রথম হচ্ছে 50-এর দশকের শাহনবাজ কমিটি, দ্বিতীয় হচ্ছে খোসলা কমিশন 70-এর দশকে, তারপর তৃতীয় কমিশন 1999 সালে হয়েছিল আপনার মুখার্জি কমিশন। জাস্টিস মুখার্জি বলেছিলেন বিমান দুর্ঘটনা হয়নি, কিন্তু তার পূর্বে 2টি কমিশন বলেছিলেন হয়েছে, এবং ওনার চিতাভস্ম সুরক্ষিত আছে রেঙ্কোজি মন্দিরে জাপানে। দেখুন, জাস্টিস মুখার্জি যে উল্লেখ করেছেন বিমান দুর্ঘটনা হয়নি, উনি যে তথ্য ওপর ভিত্তি করে উনি এইটা বলেছে রিপোর্টে, সেই তথ্যে অনেক অসঙ্গতি পাওয়া যাচ্ছে। কিন্তু 12টি রিপোর্ট যেটা আমরা এখন পেয়েছি, যেটি এনডিএ সরকার প্রকাশিত করেছে, তাতে আমরা লক্ষ্য করেছি তথ্যর ওপর ভিত্তি করে 11টি এনকোয়ারি অকাট্য প্রমাণ দিয়ে প্রমাণিত করেছে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, এবং 18 আগস্ট 1945 সালেই সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়েছিল, এবং ওনার চিতাভস্ম রেঙ্কোজি মন্দিরে এখনো সুরক্ষিত আছে। তাই আমার কাছে কোনো তথ্য বা কোনো প্রমাণ, কোনো এভিডেন্স আমার কাছে নেই যেটি এই যে 11টি এনকোয়ারি যা স্পষ্টভাবে জানিয়েছে তার বিপরীত কোনো তথ্য আমার কাছে নেই। তাই আমি আমার যে আগের যে আমার ছিল বক্তব্য ছিল যে বিমান দুর্ঘটনা হয়নি, সেটি আমি সংশোধন করেছি। এখন দেখা যাচ্ছে যে বিমান দুর্ঘটনা হয়েছে 18 আগস্ট 45-এ, এবং ওনার চিতাভস্ম রেঙ্কোজি মন্দিরে রাখা আছে। এখন নেতাজির একমাত্র কন্যা অনিতা বোস-ফাফ দাবি করেছে যে এই চিতাভস্ম রিমেন্স জাপানে কেন থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতবর্ষে ফিরে আসতে চেয়েছিলেন, উনি আসতে পারলেন না, উনি প্রাণ বিসর্জন দিলেন 1945 সালে। উনি তো অ্যাট ওয়ার মারা গেছেন, হিরো, হি ডাইড আ হিরোজ ডেথ। তো এখন ওনার যে রিমেন্সটা রয়েছে সেটি জাপানে কেন থাকবে? জাপান সেটি সুরক্ষিত রেখেছে, আমরা খুবই কৃতার্থ। কিন্তু এখন এটা ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এবং অনিতা ফাফ ওনার একমাত্র কন্যার শেষ ইচ্ছা হচ্ছে যে এটি একটি শেষ কৃত্য উনি করতে চান, যে লাস্ট রাইটস যাকে বলে হিন্দু মতে, উনি সম্পূর্ণ করতে চান। তাহলে আপনারা বিশ্বাস করছেন 1945 সালের 18 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল? মানে আপনার বিশ্বাস কি বলে? তথ্যের উপর ভিত্তি করে আমি যা পেয়েছি, যদিও এর পূর্বে আমি বিশ্বাস করতাম না, কিন্তু যেহেতু 11টি এনকোয়ারি রিপোর্টে অকাট্য প্রমাণ দিয়েছে, তখন আমার কাছে যদি আর কোনো তথ্য থাকতো তাহলে আমি এটির বিপরীত কোনো বক্তব্য রাখতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না। কেন 11টি এনকোয়ারি স্পষ্টভাবে জানাচ্ছে যে ওনার মৃত্যু হয়েছিল 18 আগস্ট 1945। কিন্তু আপনার নেতাজিরই বা আপনার পরিবারের কেউ কেউ দাবি করেন এই যে গুমনামি বাবাই নাকি নেতাজি ছিলেন, তাহলে মৃত্যু রহস্যটা আবার তো একটু রহস্যময় হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের বাক স্বাধীনতা আছে, আপনি যা বলতে চান আপনি বলতে পারেন। সেটাও অবশ্য এখন কিছু সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে সবকিছু আপনি বলতে পারেন না, কিন্তু নেতাজি সংক্রান্ত বিষয়ে এখন তো যে যা খুশি বলছে। দেখুন, এই যে গুমনামি বাবা কেন, আরো অনেক 8 জন বাবা ছিল, 8 জন। একজন তো শোলমারির সাধু উত্তরবঙ্গে, আরেকজন বাবা আছে মহারাষ্ট্রায়, কেরালাতে, হ্যাঁ, তারপরে আপনি বলছেন এই গুমনামি বাবা উত্তরপ্রদেশের। তো এরকম করে 8 জন বাবা নাকি নেতাজি হয়তো ছিলেন। দেখুন, এগুলো আজগবি কথা। সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন তাহলে উনি সামনে আসতেন। উনি লুকিয়ে বসে থাকার মতো ওনার যে ভাবমূর্তি, ওনার যে চরিত্র, ওনার এইভাবে থাকা অসম্ভব। উনি ম্যান অফ অ্যাকশন ছিলেন। একটা জিনিস হতে পারে যে উনি হয়তো শরীর ওনার অসুস্থ ছিল, উনি হয়তো সেনিলিটি হয়ে গেছিল, ওনার মাইন্ড হয়তো ঠিক ছিল না, উনি ওনার আইডেন্টিটি হয়তো ভুলে গেছেন, তাহলে আমি মানতে রাজি আছি। কিন্তু এই যে বাবারা, যে 8 জন বাবাই, গুমনামি বাবা তো বটেই, তিনি কিন্তু ঘুরে বেড়াতেন, তিনি ওখানে বসে অনেক কিছু লিখেওছেন, তো ওনার তো কোনো মেন্টাল ইস্যু ছিল বলে আমার মনে হয় না। তাই এই বাবা ঠাবা নেতাজি ছিলেন বলে এগুলো সব আজগুবি, এগুলো সঠিক নয়। অনেকে এটা নিয়ে ব্যবসা করেছে, অনেকে ফিল্ম বানিয়েছে, বই লিখেছে। এখন কি, দেখুন, এটা স্বাধীন দেশ, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওনারা তথ্য কি দিচ্ছে?
আজকে যে গুমনামি বাবা বলুন, শোলমারি সাধু বলুন বা অন্য কোনো বাবা বলুন, আপনার তো অকাট্য প্রমাণের প্রয়োজন। আমি একটা বক্তব্য রেখে বলে দিলেই তো আর হয়ে যায় না। তো সেজন্য আমি ওনাদের অনুরোধ করব যে দেখুন, এইভাবে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছেন আপনি, এটা আপনারা বন্ধ করুন। আপনারা করুন, অন্য ব্যবসা করুন। নেতাজিকে নিয়ে ব্যবসা কেন? হ্যাঁ, নেতাজি নিয়ে রাজনীতি বা তির্যক মন্তব্য এগুলো নয়। নেতাজি একটা সম্মানী জায়গায় যেন থাকে। আচ্ছা, নেতাজি হিন্দু কালী ভক্ত ছিলেন, কিন্তু মুসলিমের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠ ছিল। হিন্দু মহাসভায় বিভাজনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। শ্রমিক বাবু বলেন ভরাট ব্লকের গুন্ডা। কি বলবেন? দেখুন, এখন বর্তমান ভারতবর্ষে যারা বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন, রাজনীতিবিদ হয়ে গেছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে। ইতিহাস না জেনে, সঠিক ইতিহাস না বুঝে তারা মন্তব্য করে থাকে। এটি খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এটা একেবারেই হওয়া উচিত নয়। তবে শ্রমিক তো একটু, আমার জানা ছিল, একটু লেখাপড়া করা ছেলে। তো উনি যে একেবারে কোনো ইতিহাস জানে না এটাও আমার মনে হয় না। উনি এটা কোনো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক এর জন্যে একটি আলাদা ন্যারেটিভ গড়ে তোলার উনি প্রচেষ্টা করেছেন, এটা সঠিক নয়। দেখুন, একজনকে ওপরে তুলতে আরেকজনকে নিচে নামাবার তো কোনো প্রয়োজন নেই। নেতাজির মতন মানুষ একেবারে। হ্যাঁ, নেতাজি তো আধ্যাত্মিক ছিলেন। নেতাজি স্বামী বিবেকানন্দর ভাবশিষ্য ছিলেন। কিন্তু উনি তো দক্ষিণেশ্বর মন্দিরে, আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, খুব কাছের মানুষ ছিলেন ওনার কাকার। গভীর রাতে উনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন। সেখানে কালীমার সামনে বসে তিনি ধ্যান করতেন। একটি সাংঘাতিক শক্তি উনি অর্জন করতেন। কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে উনি কিন্তু ওই ধর্মের বিষয়ে কখনো রাজনীতি বা স্বাধীনতা সংগ্রামের সাথে মেশাননি। উনি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছেন। খুব দারুণ। গীতায় আস্থা রাখতেন? গীতায় হ্যাঁ রাখতেন। দেখুন, উনি হিন্দু ধর্মে বিশ্বাসী, কিন্তু উনি স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। স্বামীজি হিন্দু ছিলেন, কিন্তু স্বামীজি সব ধর্মকে কিন্তু উনি সম্মান করতে শিখেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে তো আপনি জানেন, উনি তো কালী ভক্ত ছিলেন, সেটা আমার পক্ষে বলা হয়তো সঠিক নয়। উনি ইসলাম ধর্মেও উনি কিছু বছর মসজিদেও উনি ছিলেন। তো এই ঘরানা থেকে সুভাষচন্দ্র বোস উঠে এসেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, যে সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই যে হিন্দু মহাসভার কথা আপনি বলছেন, সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামে এই হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ, এদের কাছে আমরা কিছু আশা করতে পারি না স্বাধীনতা সংগ্রাম বা দেশ গড়ার সংগ্রামে। স্পষ্ট উনি জানিয়েছেন। তো দুটি হচ্ছে উগ্রবাদী, এই মুসলিম লীগ আর হিন্দু মহাসভা। এদের সুভাষচন্দ্র বোস কোনো এদের অস্তিত্বই ছিল না। এরা স্বাধীনতা সংগ্রামের এদের অবদান কিছু নেই। কেন, ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস এদের একেবারেই সম্পূর্ণভাবে এদের বিরোধিতা করেছিলেন। গীতা নিয়ে যখন কথা হচ্ছিল, গীতায় আস্থা রাখেন নেতাজি। অরবিন্দ গীতায় আস্থা রেখেছেন। তিনি রাজনীতি ছেড়ে, মুক্তি ছেড়ে আধ্যাত্মিক যুক্তিতে সরে যান। নেতাজি রাজনীতির মুক্তিতে বিশ্বাস রাখলেন। সুভাষচন্দ্র বোস একটু খুবই উনি হতাশ হয়ে গেছিলেন, অসন্তুষ্ট ছিলেন যে এত বড় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ উনি এইভাবে চলে গেলেন। এখন ওনার ব্যক্তিগত বিষয়, তবে উনি মহান ব্যক্তিত্ব ছিলেন, তার ভেতরে কোনো প্রশ্ন নেই। কিন্তু দেখুন, সুভাষচন্দ্র বোস বলেছিলেন, ওনার লেখাতেই রয়েছে, টু অ্যাকসেপ্ট সন্ন্যাস when the nation needs you is a refined form of betrayal to the nation. যখন ভারতবর্ষর কাজে আমাকে প্রয়োজন, সেই সময়ে যদি আমি সন্ন্যাস নিই, তাহলে সেটি ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। এ তো সুভাষচন্দ্র বোসের লেখাতেই আপনি দেখবেন। তাই উনি সন্ন্যাসী যে তাদের যে ত্যাগ, সেটা উনি সম্মান করতেন,
কিন্তু যখন আপনাকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন করতে হবে, সেই সময় হাত গুটিয়ে আপনি সন্ন্যাস নেবেন, তাতে উনি একেবারেই বিরোধিতা করেছিলেন। মানে এটাকে পালিয়ে যাওয়া বা দায়িত্ব একেবারে পালিয়ে যাওয়াই হলো সন্ন্যাস। যেখানে সুভাষবাবু সেনা তৈরি করছেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছেন, নিজে ইংরেজদের থেকে লুকিয়ে ছদ্মবেশে কলকাতা থেকে যাচ্ছে, মানে ইংরেজ ধরলে তাকে ফাঁসিতেই দিত। এখানেও একটা প্রশ্ন থেকেই আছে, নেতাজি যদি ধরুন বেঁচে থাকতেন, অনেকে বলেন যিনি বেঁচে যদি হয় কোথাও বেঁচে ছিলেন, কিন্তু যে একটা শর্ত নাকি আরো পড়া ছিল, ফিরে আসলেই ওনাকে যুদ্ধবন্দী হিসাবে ইংরেজরা নিয়ে চলে যাবে, এরকম আমরা ছোট থেকেই শুনে এসেছি। স্বাধীন এইগুলো দেখুন, এইগুলো মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা। নেতাজির বিরোধিতা যারা করেন, বিরোধিতা করতেই পারে, তো তারা এইসব ছড়িয়ে থাকে। সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, ভারতবর্ষের মানুষ ওনাকেই প্রধানমন্ত্রী দেখতে চাইতেন, এবং উনি যদি ভারতবর্ষে ফিরে আসতেন, ভারতবর্ষ দুখণ্ডিত হতো না। উনি ছিলেন অখণ্ড ভারতবর্ষের প্রথম এবং শেষ প্রধানমন্ত্রী, কিন্তু 47-এ উনি ভারতবর্ষে যদি পদার্পণ করতেন, তাহলে আবার দ্বিতীয়বারের জন্য উনি অখণ্ড ভারতবর্ষেরই প্রধানমন্ত্রী হতেন, এবং বাংলাও বিভক্ত হতো না। বাংলা বিভক্ত হলো কেন? কিছু সাম্প্রদায়িক নেতা তারা বাংলাকে বিভক্ত করলো। তাদের ভয় হলো যে বাংলা যদি অবিভক্ত থাকে, সম্পূর্ণ বাংলা নাকি পাকিস্তানের সাথে জুড়ে যাবে। একেবারে ভুল ধারণা। কে যে এই ভয় ওনাদের দেখালেন, কে যে এই ধারণা করলেন? শরৎচন্দ্র বোস প্রচেষ্টা নিয়েছিলেন যে অবিভক্ত বাংলা যাতে থাকে, বাংলা বিভক্ত না হয়, কিন্তু কিছু সাম্প্রদায়িক নেতারা, মূলত কংগ্রেসের ভোটেই এই বিভাজনটা হয়, এবং তখন বামপন্থীরাও এই ভোট সমর্থন করেছিলেন। আর ওই শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকজন সাম্প্রদায়িক নেতা, যিনি বিভাজনের রাজনীতি বরাবর করে এসছেন, ওনার একটি ভোট ছিল, তবে ওনার কোনো অস্তিত্বই ছিল না বাংলায়। একটি ভোটের কোনো পার্থক্য হতো না, উনি ভোট দিলেও যা, না দিলেও তাই। তো কংগ্রেস এবং বামপন্থীরা ভোট দিয়েছিল এবং বাংলা বিভক্ত হয়, এবং এই যে বিভক্ত হয়ে গেল, আমাদের বাংলার কি দুরবস্থা হয়ে গেল, এবং যে হিন্দুরা ওপার বাংলায় রয়ে গেল, যাদের হত্যা করা হলো, তাহলে এই সব সাম্প্রদায়িক নেতা যারা বাংলাকে বিভক্ত করেছে, তারা কি ওই হিন্দুদের রক্ষা করতে পারলো? শ্যামাপ্রসাদ মুখার্জি তো বেড়াতে চলে গেলেন কাশ্মীরে, ওনার তো দায়িত্ব ছিল, উচিত ছিল এই ওপার বাংলায় গিয়ে এনাদের রক্ষা করতে, ওনার কি সেই সাহস ছিল? তো যাই হোক, এইসব তো হয়ে গেছে। কিন্তু দেখুন, আজকে বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এই ধর্মকে নিয়ে রাজনীতি, এটি যদি চলে, বাংলা, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে, বিভিন্ন রাজ্য আলাদা আলাদা রাষ্ট্র হতে চলেছে। তাই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শ আজকের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে সেই আদর্শে, যাতে তারা ভারতবর্ষকে রক্ষা করে। আজকে তো আমাদের যে সংবিধান, যে আম্বেদকরজি যে সংবিধান রচনা করে গেছেন, সেই সংবিধানকেই তো মান্যতা দিচ্ছে রাজনৈতিক দলেরা। কিন্তু একটা জিনিস আমি বলবো, আজকের প্রজন্ম কিন্তু সজাগ হয়েছে, যুব সমাজ সজাগ হয়েছে, তারা ছেড়ে দেবে না অত সহজে। তারা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করবে। সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষকে রক্ষা করবে, এবং এই সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, বিভাজনের রাজনীতি যারা করে, তাদের পরাজিত করা হবে, তাদের সরিয়ে দেওয়া হবে। তো এই রাজনীতি নিয়েই যখন চলে আসছে, আপনি তৃণমূলেও ছিলেন, বিজেপিতেও ছিলেন, তারপর এখন কোনো দলে নেই, কিন্তু আমরা খবর পাচ্ছি আপনি একটি দলের, আজাদ হিন্দ পার্টির উপদেষ্টা হচ্ছেন। সত্যি যে নেতাজি আদর্শ নিয়ে দল তৈরি হচ্ছে, এই বিশ্বাস হচ্ছে আপনার? মানে কেন হচ্ছে? মানে যে পার্টিটা, মানে যখন নেতাজি আবার উঠে আসছেন, আর সেই সময় আপনি আবার আজাদ হিন্দ পার্টির মতন উপদেষ্টা হচ্ছে, মানে সরাসরি আপনি পার্টি থাকছেন, ভারতের রাজনীতি, বাংলার রাজনীতিতে নতুন বিকল্প তৈরি হবে। মানুষ তো নতুন প্রজন্ম তো নতুন বিকল্প চাইছে। বিজেপি, আরএসএস, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবাইকে তো দেখা হলো, নতুন প্রজন্ম নতুন দেখতে চাইছে। আপনি কি সেই বিকল্প দেবেন? দেখুন, আমি তো প্রচেষ্টা নিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিতে। আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ভালো লেগেছিল। উনি একটি দিশা দেখিয়েছিলেন, একটি দুর্নীতির বিরুদ্ধে উনি একটি লড়াই, তারপরে ডেভেলপমেন্ট প্ল্যাঙ্কের ওপরে উনি শিল্প গড়ে তোলার একটি কাজ, উনি একটি লক্ষ্য দিশা দেখিয়েছিলেন। কিন্তু আমাকে কথা দেয়া হয়েছিল যে একটি আজাদ হিন্দ মোর্চা গঠন করা হবে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে আমি কাজ করে উঠতে পারবো। সেটি সম্ভব হয়নি, ওনারা আজাদ হিন্দ মোর্চা গঠন করেনি। তারপর তৃণমূল কংগ্রেসে আমাকে বলা হলো যে হ্যাঁ, আমরা নেতাজি আদর্শে উদ্বুদ্ধ, আমরা এটা মান্যতা দেব।
কিন্তু আমি যেটি দেখলাম, বিজেপি বলুন তৃণমূল বলুন, এই পশ্চিম বাংলায় একেবারে একেবারে নিচু স্তরে চলে গেছে রাজনীতি, মানে নর্দমার রাজনীতি, পচা ডিমের রাজনীতি। তো এখানে আমি শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ নিয়ে কিভাবে কাজ করব? এটি তো সম্ভব নয়। কেন, আমি তো সেইভাবে রাজনীতি করিনি। আমার আদর্শ হচ্ছে নেতাজি এবং শরৎ বোসের আদর্শের উপর ভিত্তি করে। কোনো এই দলীয় যে একটি কি বলবো কাদা ছোড়াছুড়ি, তো তার মধ্যে গিয়ে তো কোনো কাজ করা সম্ভব নয়, সংকীর্ণ রাজনীতি। তাই আমি দেখলাম যে না, কোনো দলের সাথেই নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়। হ্যাঁ, আমি যদি নিজস্বভাবে সেই যে কোনো দলের সাথে থাকতাম, তাদের আদর্শে কাজ করতাম, হ্যাঁ নিশ্চয়ই আমি হয়তো এমএলএ, মন্ত্রী, এমপি এসব হয়ে যেতাম। কিন্তু আমার উদ্দেশ্য নয় যে সাংসদ হওয়া বা এমপি। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে রক্ষা করা। কেন, ভারতবর্ষ যে পথে চলেছে রক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। তাই নেতাজির আদর্শে যদি আমরা উদ্বুদ্ধ না হই, ভারতবর্ষ থাকবে না। ভারতবর্ষ না থাকলে আর রাজনৈতিক দল কি থাকবে? তাই আমাকে দেখুন, আমার এখন এই বয়সে তো একটি রাজনৈতিক দল গঠন করা, সেই নিয়ে কাজ করা সম্ভব নয়। আমি যদি 20-30 বছর আরো এর আগে হতো, আমি চেষ্টা করতাম। আমার কাছে কিছু যুব সমাজের কিছু ছেলেরা এসেছিল, তারা বলল দেখুন, আমরা একেবারে মানে কোনো রাজনৈতিক দলই ভারতবর্ষ বা পশ্চিমবাংলাকে রক্ষা করতে আসেনি। তারা শুধু নিজেদের রক্ষা করতে এসছে, নিজেদের টাকা আয় করতে এসছে। তাই আমরা আমাদের দায়িত্ব দিন, আমরা কাজ করব, নেতাজির আদর্শে কাজ করবো। এবং দেখুন, এ খুব কঠিন পথ, প্রচুর বাধা সৃষ্টি হবে, এত সহজ নয়। তোমরা একটা কর্পোরেট এতে কাজ করবে, সব আইআইএম এর ছেলেরা, এরা তোমরা এসব করবে বলছো, এটা দেখো অত সহজ নয়, তুমি ভেবে চিনতে। বলে না, আমরা চিন্তা করেই এসেছি। তাই বললাম ঠিক আছে, তাহলে দেখো যদি এই একটি আজাদ হিন্দ ফ্রন্ট বা আজাদ হিন্দ পার্টি, তো নির্বাচন কমিশন যা নাম বলবে সেটাই করা হবে। কিন্তু যেটি করা হবে, দল নাম যাই হোক, নেতাজির আদর্শ, শরৎ বোসের আদর্শর ওপর ভিত্তি করে যদি দল পরিচালনা হয়, তাহলে আমি অ্যাডভাইজার হিসাবে, মেন্টর হিসাবে থাকতে পারি। তো এখন এই আলোচনায় রয়েছে, প্রচেষ্টা আমরা নেব, কেন এটি দেশকে রক্ষা করার একটি বড় দায়িত্ব। এবং আরেকটি বিষয়, নেতাজি যে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমরা রাজনৈতিক স্বাধীনতা 1947 সালে অর্জন করেছি, কিন্তু আমরা এখনো 80 বছর পার হয়ে গেছে, আমরা এখনো সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা আমরা অর্জন করিনি। তাহলে এই লড়াই জারি রাখতে হবে। এবং আমার বিশ্বাস যে এই নেতাজির আদর্শ ভিত্তিক যে দল গঠিত হতে চলেছে, সেই দল এই লড়াইতে, তারা এই লড়াই জারি রাখবে। এবং সাধারণ মানুষ এর পাশে দাঁড়িয়ে, আজকে দেখুন এই শিক্ষার জগতে আজকে যুব সমাজ কেন জেগে উঠেছে, কেন তাদের ওপরে যে মানে অত্যাচারই বলা যেতে পারে, যে শিক্ষার ক্ষেত্রে যে নিট দুর্নীতি হলো। হ্যাঁ, পশ্চিমবাংলায়ও শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কিন্তু একেবারে রাষ্ট্রীয় স্তরে যে দুর্নীতি হয়েছে, নিট পরীক্ষার যে পেপার লিক, কত হাজার হাজার মানে ছাত্রছাত্রীরা এতে মানে এফেক্টেড হয়েছে। তাহলে এই যে সরকার বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, যেটি নরেন্দ্র মোদীজি যে দিশা দেখিয়েছিল, কই সব রাষ্ট্রীয় দল, কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার সবই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে কোনো সরকারের ওপর আজকের যুব সমাজ ভরসা করে উঠতে পারছে না। তাহলে তারা নতুন করে একটি পার্টি গঠন করতে চায়, যেটি এই সবের বিরুদ্ধে লড়াই করবে। রাইট টু এডুকেশন, সুভাষচন্দ্র বলেছেন যে স্বাধীনতার পর ইললিটারেসি অ্যান্ড ডিজিজ সবচেয়ে বড় সমস্যা হবে। এখনো তো তাই। শিক্ষা ক্ষেত্রে আমরা কি করতে পেরেছি, কজনকে আমরা সেই রাইট টু এডুকেশন দিতে পেরেছি, এটি নিয়ে আমরা লড়াই করব। এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। দুর্নীতি, দেখুন দুর্নীতি, এই দুর্নীতিপরায়ণ যেসব নেতামন্ত্রী যারা রয়েছে, তারা তো সর্বদলে রয়েছে। কোনো একটি দলেই যে শুধু দুর্নীতি হচ্ছে তা নয়, সব দলই। আর তারা তো আবার সব বিভিন্ন দলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে তৃণমূল ক্ষমতা ছাড়া হলো সব তারা সব পরিষ্কার হয়ে ধুয়ে মুছে গেল, ওয়াশিং মেশিনে চলে গেল। কিন্তু দেখুন, বাল্মীকি একবারই হয়েছিল ইতিহাসে, বাল্মীকি একবারই, বাল্মীকি বারংবার হয় না। যে দুর্নীতি করে সে দুর্নীতিই করে থাকে, তাকে ওই ধুয়ে মুছে পরিষ্কার করা যায় না। তাহলে কি পার্থক্য রইল? বিজেপিও যা, তৃণমূলও তাই, একই। কংগ্রেসেও দুর্নীতি ছিল, 2G স্ক্যাম, কোন স্ক্যাম, সবই ছিল। তাই আজকের প্রজন্ম একেবারে মানে ওরা আর পেরে উঠছে না যাকে বলে। তাই দেখুন, জান্তর মন্তরে যে বিক্ষোভ দেখালো, সারা ভারতবর্ষে কিন্তু এই বিক্ষোভ শুরু হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে একটি সরকার
গঠন না করতে পারি, যে সরকার সঠিকভাবে পরিচালনা না করতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পর ক্ষেত্রে একটি সঠিক পদক্ষেপ যদি না নিতে পারে, তাহলে কিন্তু দ্য ইউথ পাওয়ার, সুভাষচন্দ্র বোস যুব নেতা ছিলেন, ইউথ লিডার ছিলেন, আজকে ইউথ পাওয়ার সজাগ হয়ে গেছে এবং ইউথ পাওয়ার যদি চায়, নেতাজি এবং শরৎচন্দ্র বোসের আদর্শকে ওনারা ভারতবর্ষের মাটিতে কার্যকরী করে উঠতে পারবে। তার জন্য আপনাদের মতন নেতাজি পরিবারের যারা সদস্য অবশ্যই তাকে সামনে আসতে হবে, রাজনীতির নতুন বিকল্প তাদের সামনে অবশ্যই তুলে দিতে হবে। দেখুন, নেতাজি পরিবার কিছু নয়, আমি খুবই সাধারণ ব্যক্তি। হ্যাঁ, নেতাজি পরিবার, শরৎ বোসের পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু নেতাজির পরিবার আপনারা সকলে। নেতাজি নিজস্বভাবে নিজেই বলে গেছেন আমার পিতা অমিয়নাথ বোসকে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ হচ্ছে আমার পরিবার। তাই সেই ভারতবর্ষের যুব সমাজ যারা নেতাজির পরিবার, তারা আজকে সজাগ হয়েছে, তারা এগিয়ে এসছে যে নেতাজির আদর্শ আজকে বর্তমান ভারতবর্ষে শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোসের আদর্শ সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। যদি আমরা ভারতবর্ষকে রক্ষা করতে পারি, জাতীয় সংগতি ফিরে আনতে পারি, ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করতে পারি, তাই আমি যুব সমাজকে আহ্বান করেছিলাম, তারা এগিয়ে এসছে এবং এই পদক্ষেপ তারা নিতে চলেছে। খুব শীঘ্রই এই দল প্রতিষ্ঠিত হবে এবং ভারতবর্ষকে রক্ষা করার প্রচেষ্টা ওনারা নেবে। অনেক অনেক চন্দ্রকুমার বোসকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার। রেসনেস নিউজকে এত দীর্ঘ সময় দেওয়ার জন্য। নেতাজিকে নিয়ে যে বিতর্কের শুরু যারা করেছেন তারা নিজেরাই একদিন অপমানিত বোধ করবেন কি নেতাজির মতন মহান ব্যক্তিকে কাদা ছড়া মানে হলো সেই কাদাটা তার মুখেই পড়া। এবং চন্দ্রবাবু একটা ভালো পথ দেখাচ্ছেন, নতুন প্রজন্মের জন্য নতুন দল নিয়ে আসছেন, নেতাজির আদর্শ নিয়ে সেটা এগোবে। আশা করি ভারতের নতুন পথ দেখাবে সেই দলকে। রেসনেস নিউজ তরফ থেকে সেই দলকে আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং চন্দ্রকুমার বোসের সঙ্গে আরও অন্য বিষয় নিয়ে আমরা আগামী একটা পর্বে অবশ্যই দেখা করব। দেখতে থাকুন রেসনেস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার। নমস্কার।